এত বড় একটা নারকেল গাছ, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা নারকেল গাছ এরকম শুয়ে শুয়ে রয়েছে এবং তার শিকড়গুলো নারকেল গাছ নয়, এর একটা হচ্ছে খেজুর গাছ, এটা নারকেল গাছ, ওপাশে একটা তাল গাছ, এই তাল গাছটাও দুদিন পরেই পড়ে যাবে। নমস্কার, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। বর্তমানে আমি যেই দ্বীপে উপস্থিত রয়েছি সুন্দরবনে, সেই দ্বীপটা আগামী 4-5 বছর পর অস্তিত্বই থাকবে না। থাকবে কি না একটা প্রশ্নের মুখে আমি উপস্থিত রয়েছি ঘোড়ামারায়। যেমন লোহাচড়া দ্বীপটা একদম পুরো ডুবে গেছে, তেমন ঘোড়ামারা দ্বীপও আস্তে আস্তে ডুবে যেতে চলেছে। যারা 9-10-এ পড়ে সেই সব বইতে কিন্তু এই ঘোড়ামারা দ্বীপ সম্পর্কে অনেক তথ্য দেওয়া আছে বা অনেক কথা লেখা আছে যে কীভাবে ঘোড়ামারা দ্বীপ ডুবে যেতে চলেছে। আমি ইংলিশ মিডিয়ামে একটা বইয়ে দেখছিলাম, সেখানে লেখা আছে দ্য ডাইং আইল্যান্ড ঘোড়ামারা। তো আজকে ঘোড়ামারা দ্বীপে এসেছি, কীভাবে এসেছি শিয়ালদা থেকে তার সমস্ত বিবরণ থাকবে। এছাড়াও এই দ্বীপের বর্তমান অবস্থা, মানুষের জীবনযাপন, জীবিকা, শিক্ষা, স্বাস্থ্য, যাবতীয় সমস্ত কিছু একটা সুন্দর উপস্থাপনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরতে চেষ্টা করেছি। তো স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে আজকের ভিডিও। তো সকাল সকাল আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে। এখন বাজে 6:30 আর আমাদের ট্রেন রয়েছে 7:14-তে। সাউথের দিকে এখন যাচ্ছি। আর আজকে যাচ্ছি সুন্দরবনের এমন একটা দ্বীপে, যে দ্বীপে কথা 9-10-এর ভূগোল বইতে রয়েছে, যে দ্বীপটা একদম ডুবে যেতে চলেছে। আমরা এখন যাচ্ছি শিয়ালদা স্টেশনে সাউথের দিকে গিয়ে আমরা নামখানা লোকাল ধরব। নামখানা বলতে ডাইরেক্ট নামখানা ওরকম দেখাবে না, এখান থেকে লক্ষ্মীকান্তপুর একই ট্রেন 20 মিনিট হল্ট করে নাম্বার পরিবর্তন হয়ে চলে যাবে পুরো নামখানায়। আমরা নামবো কাকদ্বীপে। তো নামখানা লোকাল দিয়ে দিয়েছি 17 নম্বর প্ল্যাটফর্মে, 7:14-তে ছাড়বে। তবে এখন বাজে 6:51, মোটামুটি আর 25 মিনিট মতো বাকি আছে, 20-25 মিনিট। তবে ট্রেন দিয়ে দিয়েছে আগে থেকে। আমরা ট্রেনে উঠে যে যাওয়ার দৃশ্য এখন সেগুলো আপনাদের দেখাবো। তাছাড়া কীভাবে একদম ওই দ্বীপে পৌঁছাবেন বা ছোটো দ্বীপে পৌঁছাবেন বা একদম মৃতপ্রায় দ্বীপে পৌঁছাবেন, তার পুরো পথ নির্দেশ থাকছে এই ভিডিওতে। আমরা ট্রেন থেকে যাচ্ছি এবং ট্রেন থেকে দেখতে পাচ্ছি পুরো পানের বরজ এভাবে রয়েছে এখানে, আর সবুজ শ্যামল প্রকৃতি। আকাশও আজকে বেশ পরিষ্কার রয়েছে এবং ট্রেন থেকে যে দৃশ্যগুলো দেখা যাচ্ছে বেশ মনোরম লাগছে। বাইরে সবুজ শ্যামল প্রকৃতি। আর লক্ষ্মীকান্তপুর পর্যন্ত নর্মাল আমরা এসেছি, আর এত ভিড় আজকে পর্যন্ত লক্ষ্মীকান্তপুর থেকে পুরো কাকদ্বীপ পর্যন্ত আমরা যাচ্ছি ভ্যান্ডারে। আর ভ্যান্ডারে প্রচুর মাছের গন্ধ, নিশ্চিন্দপুর থেকে মাছ নিয়ে যাবে অনেকে। আর প্রকৃতি এরকম বেশ সুন্দর। অবশেষে শিয়ালদা থেকে 2 ঘন্টা 50 মিনিট অর্থাৎ প্রায় 3 ঘন্টা জার্নি করে এসে পৌঁছালাম কাকদ্বীপে। কাকদ্বীপ স্টেশনে এখন এসে পৌঁছেছি। এখানে থেকে আমাদের প্রায় ওভারব্রিজটা পার করতে হবে। পার করে আমরা লট নাম্বার 8, যেই দিক থেকে গঙ্গাসাগর যায় সেই দিকের টোটো ধরবো। আমরা স্টেশন থেকে, এটা আন্ডারপাস, এখান থেকে নেমে আমরা চলে এলাম টোটো স্ট্যান্ডে। টোটো স্ট্যান্ডে প্রচুর ভিড়, কারণ প্রচুর মানুষ গঙ্গাসাগরে সারা বছরই যেতে আছে। তো এখান থেকে আমরা ধরবো লট নাম্বার 8 জেটি ঘাটের টোটো। এখান থেকে ঘাটের ভাড়া কত? 20 টাকা ভাড়া। ঠিক আছে, আমরা টোটো ধরে আগে ঘাটে যাই। তবে ঘাটে গিয়ে যেদিকে গঙ্গাসাগর যায় আমরা সেদিকে যাবো না, অন্যদিকে যাবো, সেটাও আপনাদের দেখাচ্ছি। আমরা চলে এসেছি এই দিকটা, হচ্ছে যে দিকটা দেখালাম সেদিকটা গঙ্গাসাগরের ঘাট। আর আমরা যাব সোজা ভিআইপি ঘাটে। এখান থেকে ঘোড়ামারা যাওয়ার লঞ্চ ছাড়বে 10:30টায় ছাড়ার কথা, আর লঞ্চ রয়েছে একটা, আর 5 মিনিট মতো বাকি। হ্যাঁ, লঞ্চ রয়েছে। টোটোওয়ালাকে বলেছি, টোটো দাদাকে বলেছিলাম খুব তাড়াতাড়ি আসতে, খুব স্পিডেই চালিয়ে এসছে, এটা পাওয়া যাবে।
অনেক আশা করে দৌড়ে দৌড়ে এসেছিলাম, ভেবেছিলাম এটা ঘোড়ামারার লঞ্চ, কিন্তু এটা ঘোড়ামারার লঞ্চ নয়। ঘোড়ামারার লঞ্চ 20 মিনিট আগে ছেড়ে দিয়েছে, এখন বাজে 10:25, 10টায় ছাড়ে, 10:05, আর আছে 12:30, 2.5 ঘন্টা পরে। আর ওইখান থেকে এদিকে আসার লাস্ট লঞ্চ শুনলাম সেটা রয়েছে বিকেল 5টায়। অসুবিধা হবে না, আমরা 2 ঘন্টা 2.5 ঘন্টা এখানেই ওয়েট করতে হবে, 2 ঘন্টা 10:30 বাজে, আর 2 ঘন্টা 12:30 পর্যন্ত। তারপর আমরা ঘোড়ামারা যাব। ঘোড়ামারা যাব যখন বলেছি ঘোড়ামারা যাবই, আর একটু দেরি হবে যেতে, আগে আসলে ভালো হতো। আর লট নাম্বার 8 জেটি ঘাট হচ্ছে ওই ঘাটটা, এই ঘাটের ওই পাশেরটা, আর এটা হচ্ছে ভিআইপি ঘাট। ভিআইপি ঘাট থেকে ঘোড়ামারা যাওয়া যায়, আর ঘোড়ামারা এখান থেকে অনেকটাই দূরে। অনেকক্ষণ পর ঘোড়ামারা থেকে এইখানে লট নাম্বার 8 জেটি ঘাটে একটা নৌকা ফিরে আসছে। আসলে যাত্রী এত কম, ওর জন্য নৌকা যাতায়াত করাটাও একটা খরচটা ওঠে না, এরকম একটা ব্যাপার হতে পারে। সাধারণ বুদ্ধিতে তাই বলে, লেখা আছে ওখানে ঘোড়ামারা টু লট নাম্বার 8 সার্ভিস। তো এই নৌকাটা আসলো, এটাতে করেই আমরা যাব। আমরা ভেবেছিলাম ওটাই যাব, তো না, আমরা এটাতে যাব। তবে একই রকম নৌকো, কিন্তু এখানে যাত্রী অনেক কম, আর যারা রয়েছে যাওয়ার জন্য তারাও অনেক কম। এখানে সংখ্যায় বড়জোর ওই 12 থেকে 15 জন আমরা ওয়েট করছি, নৌকায় করে যাবো। তাই 12 থেকে 15 জন যদি নিয়ে এত দূর যায়, যেতে মোটামুটি 20-25 মিনিট সময় লাগে, 20 মিনিট মতো সময় লাগেই। আবার আসে, তাহলে এর তেল খরচাই ওঠে কিনা সন্দেহ। ওর জন্য এত কম চলে, সারাদিনে 3টে বা 4টে চলে, তাও জোয়ার ভাটার সময় অনুযায়ী। তো আমাদের নৌকো ঘাটে ফিরে গেছে, আমরা এখন যাচ্ছি, নৌকায় উঠছি, যেটা উপরে লেখাও রয়েছে ঘোড়ামারা থেকে লট নাম্বার 8 সার্ভিস। সিঁড়ি করা রয়েছে এখানে। এটা কিসের নৌকো, মানে এটা কি যাত্রী পারাপার হয় নাকি? আচ্ছা আচ্ছা, জাহাজের ডিউটির। আচ্ছা আচ্ছা, আমি একটুখানি নৌকায় গিয়ে ওই জিনিসগুলো একটু দেখাবো, নৌকার যে কারুকার্য। আচ্ছা ঠিক আছে। আমি আমাদের নৌকো থেকে এদিকে আসছি নৌকার কারুকার্যগুলো দেখাতে। কত সুন্দর কাঠের ওপর কারুকার্য করা রয়েছে নৌকাগুলোতে। এটা সার্ভিসের নৌকো, মানে যারা ডিউটি করে তাদের নৌকো। এটা কি ডিউটি করে কাকা? এটা জাহাজের ডিউটি, ওই কাস্টম অফিসার ডিউটি। হ্যাঁ। তারা এখান থেকে কোথায় যায়, হলদিয়ায় নাকি? না, ওই সাগর, গঙ্গাসাগরে লাইট হাউস। আচ্ছা আচ্ছা, এখান থেকে সোজা লাইট হাউসে চলে যায়, আর এই পাশে দিয়ে লাইট হাউসে চলে যায়। আচ্ছা, আর এরকম সুন্দর নৌকো, দারুণ কারুকার্য করা এখানে কাঠের। তো আমরা আবার আমাদের একটা নৌকো থেকে আরেকটা নৌকায় চলে যাই, যেটা আমাদের ঘোড়ামারা নিয়ে যাবে সেটা। তবে ভেতরে জায়গা রয়েছে, ভেতরে বেশ বড় একটা স্পেস রয়েছে, রোদ যাতে না লাগে তার জন্যে। তবে আমরা উপরেই যাব, এরকমভাবে এখান থেকে উপরে গিয়ে উপরেই বসে যাওয়ার ইচ্ছে রয়েছে আজকে। এখান থেকে ঘোড়ামারার ভাড়া কত গো? এখান থেকে ঘোড়ামারা ভাড়া 13 টাকা। 13 টাকা মাত্র? এখানে বসে এখানে যেতে পারবো দাঁড়িয়ে? তবে এখানে দড়ি বাঁধা রয়েছে। আচ্ছা আচ্ছা, আর এত বড় হ্যান্ডেল তো, বিশাল বড় হ্যান্ডেল না, ওটা হাইলের সুকাম। কিসের হাইলটা যে আছে, ও হাল হাল হাল, হালের সেই সুকামটা। আচ্ছা আচ্ছা, তো বিশাল বড়, ওটা মানে কাঠের তৈরি? হ্যাঁ, শাল কাঠের। শাল কাঠের। আচ্ছা, এটা কি বাঁদিকে ঘোরালে ডান দিকে যায় এরকম কিছু? হ্যাঁ, এটা বাঁদিকে ঘোরালে নৌকা ডান দিকে যায়, হ্যাঁ, মানে উল্টো হয়, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তো আর জোয়ার ভাটার জন্য আজকে কটা থেকে শুরু হয়েছে নৌকা? জোয়ার তো আমি তো এসছি 8:45, তখন ছিল ভাটা, তো এখন তো জোয়ার হচ্ছে। এখন আর ওই দিক থেকে আসার শেষ নৌকা কটায়? ওই দিক থেকে 4:30। 4:30 শেষ নৌকা? এই পাশ থেকে যায় 5:30। এই পাশ থেকে 5:30, ও পাশ থেকে 4:30। জলের উপরে নির্ভর। আজকে কটা? আজকে আছে মানে 5:30 আছে। ওই দিক থেকে পাশে আসার ও 4:30। 4:30? আমরা যে যাচ্ছি আবার ফিরে আসতে পারবো 4:30 সময়? ওখানে টাইম দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, টাইম দেওয়া আছে। আচ্ছা, তো আমরা 4:30 আবার ফিরতে হবে তার মধ্যে আমাদের। আচ্ছা, ঘোড়ামারা দ্বীপের মধ্যে তো স্বাস্থ্যকেন্দ্র কিছু নেই, মানে হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র এসব কিছু আছে? না, স্বাস্থ্যকেন্দ্র বলতে কিছু মানে ডাক্তার এখান থেকে যায়। আচ্ছা, ডাক্তার ওখান থেকে গিয়ে হয়তো সোমবার কি বা শুক্রবার এরকম একটা কিছু করা একটা আছে, ওখানে যায়। আর এমার্জেন্সি বেসিসে যদি ইমার্জেন্সি হয়ে গেলে মোটামুটি ওখানে তারা হয়তো মরণ বাঁচন।
আচ্ছা, তার মরণ বাঁচানো কোনো করার নেই। এই পাশে না আসলে তো কোনো গল্পই নেই। ওই পারে দেখা যাবে এই নৌকাটা কালকের 5টার সময় দিবে ভোর। হ্যাঁ, তাহলে এই নৌকাটা এই পাশ থেকে 5টা গেল, আবার তাহলে কালকের 5টায় দেবে ভোর। তাহলে এই নৌকাটা কী করবে? বসিয়ে দেবে উঁচুর উপরে, আচ্ছা, শুকনো হয়ে গেল, জল চলে গেল। তাহলে ওই সময়টা কি করে আসবে? কি করা যাবে? ছোট নৌকা আসতে পারবে না? না, আচ্ছা ছোট নৌকা আচ্ছা, আসবে, ছোট নৌকা পাবেটা কোথায়? এখন তো ফিশিংয়ের সময় সব জাল ফাল তোলা আছে, নৌকো সব। এমনিতে তোমার তার মানে নৌকো বেশি টাকা দিলেও নৌকো পাওয়া যাবে না। পাওয়া যাবে না। ভাটা হয়ে গেলে নৌকো মাটির ওপর থাকলে নৌকো বেরোনোর কোনো চান্সই নেই। এবার যদি সেক্ষেত্রে ভাটা যদি থাকে, বিশাল এবার সমস্যা হয় একটা কারণ হচ্ছে কোটাল আর একটা মরা কোটাল ব্যাপার থাকে। হ্যাঁ, এই সময়টা হচ্ছে মরা কোটাল। এই সময়টা কিন্তু নৌকোটা ভাসানো থাকে সব সময়ের জন্য। আচ্ছা, এই সময় যদি কোনো কিছু সমস্যা থাকে তাহলে চলে আসবে, সে 8টা হোক, 10টা হোক, 12টা হোক। সেক্ষেত্রে ভাড়া কত দিতে হয়? ভাড়া সেটা তো কমে মিনিমাম 1,500-এর উপরে অবশ্যই। 1,500-এর উপরে? 2,000 তো উপরে অবশ্যই হয়তো হবে। মানে মুমূর্ষু রুগী, অন্তঃসত্ত্বা রুগী এসব হ্যাঁ, হলেও 1,500-2,000-এর উপরে শুধু নৌকা এটুকু পার হতে কত সময় লাগে? কত সময় লাগবে? ওই আধা ঘন্টা ধরো। আধা ঘন্টা? আধা ঘন্টায় 1,500? হুম, আচ্ছা আচ্ছা, এরকম কস্টলি? হ্যাঁ, বিশাল ব্যাপার। আর যাতায়াতের তো প্যাসেঞ্জারও বেশি হয় না সারাদিনে? মোটামুটি হয়। মোটামুটি হয়, যা চলে যায়, লাভটাই হয়ে যায় মোটামুটি, না হলে চলবে কি করে? সেটাই তো দেখছি। ওই জন্য মনে হয় সারাদিনে 3টে বা 4টে এরকম, হ্যাঁ, বেশি নাই, বেশি মানে সময় অনেকটা সময় পর পর। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। 1,500 মিনিমাম। তাও পাবে কিনা সন্দেহ। যদি মরা কটাল হয় এই সময় পাবে, আর ভরা কটাল হলে নৌকা পুরো মাটিতে জেগে যাবে, তখন নৌকাই পাবে না। এই হচ্ছে ব্যবস্থা। যাই হোক, এখন বাজে ঘড়িতে 12টা, আরও 30 মিনিট আমাদের এখানে দাঁড়াতে হবে। 12:30 এটা ছাড়বে। এখন দাঁড়িয়ে আছি দাদার বাড়িও কি ঘোড়ামারাতে? একদম ঘোড়ামারায়? ওখানকারই পুরো পার্মানেন্ট বাসিন্দা? আচ্ছা আচ্ছা। তা একটা জিনিস ঘোড়ামারা সম্পর্কে শুনেছি, সেটা আপনার কাছে একটু শুনতে চাই। এই যে চারিদিকে এত ধর্ম নিয়ে এখন যেটা মাতামাতি হয়েছে, হ্যাঁ, এটা ঘোড়ামারায় একদমই নেই। আমি গত বছর এসে দেখেছিলাম এখানে হিন্দু মুসলিম খুব সুন্দরভাবে মিলেমিশে বসবাস করে। কেউ বুঝতে পারবে না এখানে হিন্দু কোনটা, যতক্ষণ না মঞ্চ দেখে ততক্ষণ বাড়ির মধ্যে যে মঞ্চটা থাকে, আচ্ছা আচ্ছা, ওইটা যত না দেখে ততক্ষণ বুঝতে পারবে ততক্ষণ বুঝতে পারে না। না। আর একটা বিষয় যেটা আমার জানা জরুরি, জানতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে আমি শুনেছি যে গত বছর এসেও শুনেছিলাম হিন্দু মুসলিমের সম্পর্ক এতটাই সুমধুর যে একজনের উপকার বা খারাপ সময় হলে অন্যজন খুব ছুটে যায়, দৌড়ে যায়। আছে মোটামুটি ভালো। আর দুটো সম্প্রদায়ের মধ্যে বিবাহ বন্ধনও নাকি হয়? এখন হয় না? আচ্ছা, কিন্তু আমি শুনেছিলাম গতবার একজন বলেছিল। ওইটার বিষয়ে আমার এতটা জানা নেই। দাদার কাছে আরেকটা কথা শুনতে চাইবো, আপনাদের এখানে যেটা বলছিলেন অ্যাম্বুলেন্স রয়েছে রুগীর জন্য, এটা কীরকম? ওইটা সাগর থেকে আমাদের লট নম্বর 8 এখানে থাকে। ইমার্জেন্সি রুগী যখন আসবে নাম্বার দেওয়া আছে, ওখানে ফোন করলে চলে যায়। ওইটা এটা কি শুধুমাত্র সাগরদ্বীপ থেকে? সাগরদ্বীপ থেকে ওইটাই টোটাল। ঘোড়া মারার জন্য কোনো ব্যবস্থা নেই? না না, ওইটা ঘোড়া মারার জন্য কোনো ব্যবস্থা নেই। ওইটা নৌকো নিজেদের নৌকো থাকলে, নেই তো ভাড়া করা নৌকো ওগুলো। ভাড়া করলেও যেটা ওই মাঝি দাদা বললো যে 1,500 টাকা মতো লেগে যায়। হ্যাঁ, 1,500 যে মানে ফিল্ডের উপরে, কারো যদি ফিল্ড থাকে আমি 500 দিতে পারি কি 1000 দিতে পারি, তখন সেটা তার ব্যাপার। নেই তো এমনি 1,500 2,000 যে যেমন না ওইভাবে। আচ্ছা আচ্ছা। আরেকটা বিষয়, ভাঙনের যে ব্যাপারটা, আমরা তো যাচ্ছি, গিয়ে তো দেখাবোই অবশ্যই, দেখতেও পারবো। ভাঙনের যে বিষয়টা এবছরে কি ভাঙছে? হ্যাঁ, এখন ভাঙছে। এই প্রতি কটাল কন্টিনিউ ভেঙে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, কম বেশি কন্টিনিউ ভেঙে যাচ্ছে। এই সাড়াসাড়ি কটাল থাকলে তখন একটু বেশি ভাঙে। আপনার জমিও এরকম গেছে, এরকম কিছু হয়েছে? হ্যাঁ, আমার তো জমি নেই, আমার বাবার জমি ছিল, হ্যাঁ। অনেক চলে গেছে। 15 কাঠা ছিল, তারও বাড়ি ঘর এখনও ভেঙে চলে গেছে। আমি যেখানে বর্তমান থাকি ওখানে নদীর পাশে আমাদের বাড়ির উপরে মানে ফুল জোয়ার হলে বড় কটাল আসলে জল উঠে চলে আসে। আচ্ছা, এখন এই অবস্থা? হ্যাঁ তাহলে পরবর্তীতে ওগুলো ভাঙলে তো আবার ভেতরে চলে যেতে হবে। হ্যাঁ, আমাদের জায়গা নাই, ওই কোথায় যে যাবো এই মুহূর্তে কিছু জায়গা নেই। অনেকে তো চলে আসছে যাদের হ্যাঁ। সামর্থ্য আছে। যাদের আছে তারা চলে এসছে, যারা নেই তারা ওখানে আছে, আবার ভিতরে জায়গা কিনতে পারে, ওটা জানা নেই। আচ্ছা আচ্ছা। আপনাদের ওখানে স্কুল আছে তো? হ্যাঁ, স্কুল আছে। একটাই? না না, 4টে স্কুল আছে। একটা হাই স্কুল রয়েছে,
তিনটে প্রাইমারি স্কুল রয়েছে। ছোট জায়গার মধ্যে স্কুলটা হ্যাঁ। রয়েছে। আর ইলেকট্রিক এখনো গেছে? না না, ওখানে রয়েছে সোলার প্রজেক্ট। সোলার সোলার প্রজেক্ট যে থাকে না, ওই মানে আসল যে বিদ্যুৎ, সে বিদ্যুৎ এখনো পর্যন্ত পৌঁছায়নি ওখানে। আচ্ছা আচ্ছা। আর এই হচ্ছে অবস্থা। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। আর মোটামুটি পুরো চারিদিকে আইল্যান্ড দ্বীপ। আর আগে যা আয়তন ছিল এখন তার 10 ভাগের 1 ভাগ আয়তন নেই। এই একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমার জ্ঞান পড়া পর্যন্ত দেখেছি, হ্যাঁ, আমি যখন নদীর ধারে যেতাম তখন আধ ঘন্টার উপরে লেগে যেত। আর এখন এইখান থেকে এইটুকুটার সামনে ওই হাঁক মারলে শোনা যাবে, নদীর ধারে যে কেউ থাকে বাড়ি থেকে হাঁক মারি শোনা যাবে, পুরো দেখা যাচ্ছে ওই জল দেখা যাচ্ছে। আচ্ছা, একটা সময় নাকি আপনাদের এই ঘোড়ামারা থেকে সাঁতরে গঙ্গাসাগর যাওয়া যেত, সাগরদ্বীপে? না, ওটা আমার জানা নেই। অনেক আগে। সিঁদুর অতটা বেশি ছিল না। ছিল না, শুনেছি বাপ দাদার কাছ থেকে শুনেছি, বাবারা বলেছে ওই হলদের এপাশ থেকে ওপাশে কথা বলা যেত, শোনা যেত, এইভাবে শুনেছি। হলদিয়ার? হ্যাঁ, এত খাল, সরু খাল ছিল মোটামুটি। এখন তো প্রচুর। হ্যাঁ, এখন তো কিছু নেই, ধু ধু করছে। হ্যাঁ, এই শুনেছি, আমার বাবারা বলেছে এইভাবে আমরা দেখেছি, আমার বাবাদের গল্প, এইভাবে আমরা দেখেছি শুনেছি। সেইটা আমরা তো দেখিনি, আমরা দেখেছি আধ ঘন্টা হেঁটে যেতে তো বাড়ির কাছ থেকে এই পর্যন্ত। আমাদের নৌকা এখন ছেড়ে দিচ্ছে, ইঞ্জিন চালু হয়ে গেছে। ইঞ্জিন চালু হলে এরকম জল পড়া শুরু হয়ে যায় নৌকাগুলোতে। আমাদের নৌকা এখন ছেড়ে দিচ্ছে। মোটামুটি এখান থেকে সময় লাগবে ডট 12:30 বাজে, ডট 12:30তেই ছাড়লো। এখান থেকে সময় লাগবে, এখান থেকে কত সময় লাগবে ঘোড়ামারা যেতে? ঘোড়ামারা যেতে আধ ঘন্টা। এখান থেকে আধ ঘন্টা সময় লাগবে, মানে 1টা নাগাদ গিয়ে পৌঁছাবো। আমি পেছন দিকে বসেছিলাম, সামনে কিন্তু অনেক লোকই ভর্তি হয়ে গেছে ঘোড়ামারা যাওয়ার জন্য। সবাই ঘোড়ামারার লোক নয়, কেউ ওই পাটকাঠি, ঝাঁটা, গ্যাস এসব নিয়ে যাচ্ছে এখান থেকে। কেউ ঘোড়ামারায় ঘুরতে যাচ্ছে, আবার কেউ, মানে বেশিরভাগই ঘোড়ামারার লোক। আমাদের মতো লোক খুব কমই রয়েছে। আমাদের মতো লোক হচ্ছে আমরা দুজনই রয়েছি এখানে, আমি আর চঞ্চল। আর কেউ এখানে নেই। এখানে এই যে আমাদের মতো দুজন, কিন্তু ঘোড়ামারার লোকই এখানে বেশি। আর বেশ ভর্তি হয়ে গেছে, ভেতরেও অনেক লোক রয়েছে, পেছনেও লোক রয়েছে, আর এখানেও প্রচুর লোক। আসলে এই সময়টার জন্য এত, আমরা বিকেলবেলা লাস্ট ফেরিটা একটু বেশি হবে, ফার্স্ট লাস্ট, আর মাঝখানে একটা ফেরিটা বেশি হয়, আর একটা দুটো এরকম কমই হয়ে যায়। মোটামুটি 4টা থেকে 5টা ফেরি চলে সারাদিনে। আর এখানে প্রত্যেক নৌকায় ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ লাগানো রয়েছে এবং এর উঠছে, দারুণ লাগছে। আমাদের নৌকো এভাবে চলছে এবং বেশ ভালো লাগছে যাতায়াতে। আমি উল্টো দিকটা করে দেখাই, এইদিকে নৌকার যে মুখটা রয়েছে সেদিকে কত যাত্রী রয়েছে, প্রচুর যাত্রী রয়েছে। আর মোটামুটি 1, 2, 3টে ক্যামেরাটা এত লম্বা করেছি, হাওয়া হচ্ছে, এটাই বাড়ি খাচ্ছে। এই হচ্ছে অবস্থা। 3টে জাতীয় পতাকা রয়েছে এখানে। আমরা এখন যেই নদীর উপর দিয়ে যাচ্ছি, একদিকে বঙ্গোপসাগর চলে গেছে, আর একদিকে গঙ্গা যে শুরু এই দিকটায় যে মোহনা, এটা হচ্ছে মুড়িগঙ্গা নদী। মুড়িগঙ্গা নদীর পুরো উপর দিয়ে আমরা যাচ্ছি। আর এদিকে এটা গঙ্গাসাগর, তো সাগর আইল্যান্ড। আর ওইটাই আমরা যাব, ওটা হচ্ছে ঘোড়ামারা। আমি একটু জুম করে দেখাচ্ছি, এটা হচ্ছে ঘোড়ামারা। আর গঙ্গাসাগর আর ঘোড়ামারার মাঝে একটা দ্বীপ ছিল, লৌহচড়া বা লোহাচড়া দ্বীপ, সেটা পুরোপুরি ডুবে গেছে। আর এটাও আগামী মোটামুটি 5-6 বছরের মধ্যে এর অবস্থাও যে কী হবে সেটাই বলা শঙ্কিন, কারণ এর যে মূল আয়তন ছিল 130 বর্গ কিলোমিটার। এখন যেখানে এসে দাঁড়িয়েছে 25 বর্গ কিলোমিটার, তার মধ্যে 16 বর্গ কিলোমিটারই হচ্ছে পুরো সমুদ্র বা নদীর পাড়। আমরা ঘোড়ামারা পৌঁছে গেছি, আর আকাশে পুরো মেঘ করে এসছে। মানে এতক্ষণ আকাশটা ক্লিয়ার ছিল, এখন পুরো মেঘ। আর ঘোড়ামারায় কিন্তু কোনো ঘাট নেই, এরকম পাড় ভেঙে যাচ্ছে, এরকম ভাঙা মাটি, এর উপর দিয়ে আমাদের যেতে হবে। তো আগে নিচে নামি ঠিকঠাক করে। কি অবস্থা, পুরো পাড় ভেঙে একাকার হয়ে গেছে। এইখান থেকে আমাদের যেতে হবে। এইভাবে পুরো মাটির এই জায়গাটাতেই লোক উঠছে, আর কিছু লোক এখান থেকেও লাভ দিচ্ছে।
আমিও ওইখান থেকে লাফ দিয়ে গেলাম, এরকম লাফ দিয়েও কিছু লোক আসছে, আর ভাঙনে এই অবস্থা হয়ে গেছে। চলো, আর এদিকের অবস্থা কি বাজে হয়ে গেছে ভাঙনে, যে পরিমাণ ভাঙছে তাতে করে আগামী কত বছর এই দ্বীপ টিকবে সেটাই একটা প্রশ্নের মুখে। এদিকে কতটা ভেঙে গেছে, এটা নারকেল গাছ ছিল, এটা হয়তো কেটে নিয়েছে, আর এদিকে ভেঙে এই অবস্থা। তো আমরা এখন নামলাম, আর আকাশ পুরো মেঘ করে এসছে। আমরা এখন ঘোড়ামারা দ্বীপের ভেতরে প্রবেশ করব এবং প্রবেশ করে একটা সুন্দর দৃশ্যের একটা জায়গায় যাব। ঘোড়ামারা দ্বীপের নদী পাশ দিয়ে এখন হেঁটে চলেছে, আর রাস্তার অবস্থা এই, মানে বর্ষার সময় বৃষ্টি আসবে এরকম ভাব, যদি বৃষ্টি চলে এসে যায় তাহলে এই রাস্তার এরকম বাজে অবস্থা হয়ে যাবে। তাও একটা দিক থেকে হাঁটা যাচ্ছে যেহেতু শুকনো রয়েছে, আর গ্রামের সমস্ত মানুষেরাও একই রকমভাবে একটা দিক দিয়ে হেঁটে চলেছে। এই রাস্তাটা এখনও পর্যন্ত কোনো ইট, কোনো পাকা কিচ্ছু ব্যবস্থা হয়নি, এরকমই রয়েছে। আর এখানে একটা বসার জায়গা, আর এখানকার বাড়িগুলো এই রকম, রাস্তা থেকে অনেকটা নিচুতে। আসলে সুন্দরবনে কী হয়, সব দ্বীপেই নদীর পাশের যে রাস্তা থাকে সেটা উঁচু থাকে। আসলে বাঁধ কাম রাস্তা দুটো এক হয়ে যায়, বাঁধের ওপর দিয়েই রাস্তা হয়, তাই সেটা উঁচু থাকে। আর এখানেও তাই, আর বাড়িগুলো রাস্তার থেকে অনেকটা নিচুতে। আর এই রকম অবস্থা। আপনাদের এই রাস্তা কোনোদিন ইট ফিট হয়নি? না, আমাদের এই রাস্তাতে আমরা যতদিন বাস করে আছি ওই হাঁটুতে আমাদের কাদা। মোটামুটি কাদার মধ্যে হাঁটতে হয়। অ্যাকচুয়ালি এখানে ইট বসানোর কোনো পরিকল্পনা নেই। এই যে ধস লিয়ে অবশ্যই চলে আইছে রে, এই কাই দেখো, ইট বুঝি এইদিকে দেখাচ্ছি, এইদিকে গঙ্গা সাগর, মানে যাকে বলে গঙ্গা বলা যায়। তো খাই আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পুরো গঙ্গা শেষ হয়ে চলে এলো, আমাদের দেশটা পুরো চলে গেল। এটা আমাদের বাসস্থান ছিল। এটা আমাদের সব কোনটা? এই বাসস্থান তো, এইগুলো এই তো পুরো ঘর পুরো টর বাসস্থান ছিল। ছিল। এখনো পিলার দেখা যাচ্ছে, তেঁতুলের গাছ, তাল পাতা, তালের গাছ, ও, ওইগুলো বাসস্থান ছিল? হ্যাঁ সব বাসস্থান ছিল। আচ্ছা, ওইখানে একটা ওই 4টে পিলার রয়েছে, ওটা কি? হ্যাঁ ওটা ওটা বাড়ি ঘর, ছিল, বাড়ি বাড়ি ছিল। ছিল। কবে যাকে ভাঙলো বলে এটা? বাড়ি ছিল। ওই এটা বন্যায় ওই বন্যাতে চলে জল গেছে। খেয়ে আসতেছে, ভেঙে যাচ্ছে, লোক ভয়ে পালিয়ে এখন মোটামুটি ঘোড়া মারা ছেড়ে আমরা যেতে চাইনি কেন, আমাদের ভালোবাসি, ঘোড়া মারাকে ভালোবাসি। আর ঘোড়া মারা এত সুন্দর জায়গা যাকে বলা যায়, মানে বাম হাতে সবজি, মানে দানা ফেলে দিলে সবজি হয়ে যায়, এত উর্বর জমি রয়েছে। হ্যাঁ। এই তো নদী এখন তুমি এই রাস্তার পাড়ে আপনার হাত থেকে আপনি ফেলে দেন, 7 দিন পরে এসে দেখেন গাছ হয়ে যাবে। কিন্তু এই জন্য আমরা যেতে চাইনি। কিন্তু সরকার আমাদের কি করেছে আমরা জানি না। আমাদের যতটুকু মানে ক্ষমতা আছে, মানে কি বলা যায়, ক্ষমতা মানে একটু আদ্রু করে খেটে খুঁটে 4-5টা ফ্যামিলি চালিয়ে অলরেডি আমাদের বেঁচে যদি জায়গা হয় তো কেনার মতো পয়সা হলে কিনলাম, আর আর না তো জায়গার দাম তো, মূল্য তো কম নয় ওধারে। আচ্ছা, সবাই আচ্ছা। কি করতে পারে? ঘোড়ামারায় তো নতুন করে কেউ এসে কেনে না। না না, ঘোড়ামারা কেউ দ্বীপে কিনে কেউ না। জায়গা কিনবে না। ঘোড়ামারার থেকে লোক চলে যাচ্ছে, ঘোড়ামারা মানুষে জায়গায় তো চলে, কম দাম। ঘোড়ামারা দ্বীপ এখন থেকে কেউ বন্যা, জায়গা কিনবে নোনা না। জল ঢুকতেছে, এই ধস লিয়ে চলে আসছে। তা এটা মনে হয় মুড়িগঙ্গার ভাটার থেকে। না মরিগঙ্গা না, ওইটা সাগরদ্বীপ, যেটা বলা হয় যে মরিগঙ্গা, ওইটা সাগরদ্বীপ। আচ্ছা আচ্ছা। ঘোড়ামারা হচ্ছে আমাদের 1 নম্বর পঞ্চায়েত। আর এটা কোন নদী? কোনটা? এটা আমাদের হচ্ছে কিনা ঘোড়ামারা নদী। ঘোড়ামারা নদী বলা যায়, যেটা গঙ্গা নদী বলতে পারে। তাহলে অ্যাকচুয়ালি লাইট হাউসে যেতে হবে। আচ্ছা আচ্ছা, লাইট হাউস থেকে দক্ষিণ ওইদিকে। সিসায় গেলে এখানে আমাদের যে নৌকাগুলো আছে ওখান থেকে সোজা দেখা যাবে, কিন্তু এখান থেকে দেখতে পারবে লট না। নাম্বার 8 থেকে যখন লট আমরা নাম্বার 8 থেকে যেটা, ওটা গঙ্গাসাগর জানে বলা। গঙ্গাসাগর থেকে যখন যাই তখন সেটা মুড়িগঙ্গা নদীর উপর দিয়ে তো পার হই। না, মরিগঙ্গা যাকে বলে এটা আলাদা। মুড়িগঙ্গা আচ্ছা, আচ্ছা। আলাদা, চেহারা মুড়িগঙ্গা। এখানে কথা আলাদা, কিন্তু আবার ওই ম্যাপে রয়েছে আলাদা। হ্যাঁ হ্যাঁ। বাবা, সব আমাদের মরিগঙ্গা থানা যেটা ছিল, এটা ঘোড়ামারা 1 নম্বর পঞ্চায়েত ছিল। তো মরিগঙ্গা যখন হচ্ছে থানাটা নদীতে চলে গেল, তখন হচ্ছে কিনা হচ্ছে হরিণবাড়ি চলে গেছে। এখনো পর্যন্ত আমাদের হরিণবাড়ি পঞ্চায়েত বলতে আছে। হরিণবাড়ি গ্রাম পঞ্চায়েত। হ্যাঁ, গ্রাম পঞ্চায়েতে এখনো ডুবে পর্যন্ত- গেছে? হ্যাঁ, না, ওইখানে ওখানে গ্রাম আছে, পঞ্চায়েত। থানাটা আচ্ছা। রয়েছে 1 নম্বর পঞ্চায়েত আমাদের ঘোড়ামারা আছে, কিন্তু থানাটা আমাদের হরিণবাড়িতে। আচ্ছা আচ্ছা। তোমার এখান থেকে চলে মরিগঙ্গা থেকে হরিণবাড়ি চলে গেছে, কিন্তু 1 নম্বর পঞ্চায়েত আছে আমাদের ঘোড়ামারা যাকে বলা যায়। আচ্ছা আচ্ছা। ঘোড়ামারার মেম্বার কতজন? মেম্বার তুমি একটু বলে দাও পরে। মানে ভোট হ্যাঁ হ্যাঁ, ভোটের মেম্বার কতজন? 700 কত, 86 না কত, 786। 700 786 জনসংখ্যা মানে বলছে 800 786। অত বলা যাবে না। ব্যাপার হচ্ছে, আমরা যেটা অনলাইনে দেখছি বা গুগলে দেখছি, তথ্য দেওয়া আছে 5000। অ্যাকচুয়াল 5000 না, এরকম 700-800 জনই বসবাস করছে না এখানে। না, 700-800 জন নয়,
এটা মানে 800 জন ভোটার আছে আমাদের ঘোড়ামারা অল টোটাল, কিন্তু মানুষ আছে হয়তো 2000। কেন 2000? বালক ছোটা নিয়ে। আচ্ছা, ছোট বড় নিয়ে ভোটার আছে 800 জন, কিন্তু মানুষ 2000। আচ্ছা, এই হচ্ছে গিয়ে ঘোড়ামারার পুরো পরিস্থিতি। ঠিক আছে, আমরা সামনের দিকে এগোই তাহলে। ব্যাপার হচ্ছে এনাদের সাথে যতটুকু কথা বলে জানা গেল, তার পরিস্থিতি আপনারা তো সরাসরি জানতেই পারলেন। আর আমি এখন যে রাস্তার উপর দিয়ে যাচ্ছি, আমাকে একদম কোনা দিয়ে হেঁটে যেতে হচ্ছে, এরকম বাজে অবস্থা। এদিকে তো জল পুরো জমে গেছে। তবে একটা জিনিস, ওই পাশে নদীতে নোনা জল থাকলেও এ পাশের পুকুরগুলোতে কিন্তু মিষ্টি জল থাকে। এই পুকুরগুলোতে মিষ্টি জলের মাছ চাষ করে, এবং জেনারেলি সুন্দরবনের সব জায়গায় হয়। পুকুরেই বাসন ধোয়, জামা কাপড় কাচে, স্নান টান করে, সব পুকুরের জলই হয়। ঘোড়ামারায় ভাঙন কিন্তু শুরু হয়ে গেছে 1969 থেকে। 1969 থেকেই ভাঙন শুরু হয়েছে, তবে 2007-এর পর থেকে বেশি ভাঙন হয়েছে, যার ফলে এরকম অবস্থায় দাঁড়িয়ে গেছে। প্রত্যেক বছরই কয়েক বিঘা করে জমি ভেঙে যাচ্ছে। আমি গত বছর এসেছিলাম, তখন এই জায়গাগুলো সমান ছিল, মোটামুটি এই জায়গাগুলো হাঁটা যেত, একটু উঁচু ছিল, আর ওখানে যে ইটের পাজাগুলো দেখা যাচ্ছে ওখানে বাড়িঘরগুলো ছিল। এই বছর এতটা ভেঙে চলে এসছে। যত ভেঙে আসছে তত বাঁধও সরে সরে আসছে। আর এখানে এক প্রকার ঘাস লাগিয়েছে, এটা প্রশাসনের তরফ থেকে লাগানো হয়েছে বা সরকারের তরফ থেকে লাগানো হয়েছে, ঘাস লাগানো হয়েছে। সেই ঘাসের বিষয়টা আমি একটু পরে বলবো। তার আগে একটা জিনিস দেখাই, প্রত্যেক বাড়ির ওপরে এইরকম মোটা দড়ি দিয়ে রাখা হয়েছে, আর দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। আর এটা হচ্ছে সোলার প্যানেল বা সৌর বিদ্যুৎ। ঘোড়ামারা দ্বীপে এখনও পর্যন্ত কোনো বিদ্যুৎ এসে পৌঁছায়নি সরাসরিভাবে। যেই বিদ্যুৎ আমরা তাপবিদ্যুতের কথা বলছি, সেই তাপবিদ্যুৎ এখনও কিন্তু এসে পৌঁছায়নি ঘোড়ামারা দ্বীপে। আজকে 2025 সালে দাঁড়িয়ে এখানে পুরোপুরি সোলার বিদ্যুতের ওপরেই সমস্ত কিছু নির্ভর করে। কাকা কি মাছ ধরতে গেছিলেন? হ্যাঁ, মাছ ধরতে গেছিলাম। মাছ ধরে চলে আসলেন নাকি? হ্যাঁ। কটা মাছ হলো? আমাদের মাছ আছে 10টা মাছ হয়েছিল। কি মাছ? ইলিশ মাছ। ইলিশ মাছ আছে? আছে বলতে না বেচে দিয়েছেন? বেচে দিয়েছি। একটাও নেই? না। এই রে, তাহলে একটা নেওয়া যেত। হ্যাঁ। নিতে পারবো না? জাল দিতে গেছি, আবার নিতে পারবো না। আবার কখন আসবে? আবার আসবে ধরো ওই 2-2:30টার দিকে আসবে। 2-2:30 দিকে আসবে? হ্যাঁ। আসলে তখন যদি ইলিশ মাছও দিতে পারবো। হ্যাঁ, আসবে তখন। এখানটা থাকবে এই ঘাটের কাছে। কত করে বিক্রি করে এখন তো 80 টাকা, মানে 800 টাকা কিলো। আচ্ছা, কত বড় ওয়েট কত হবে? 500-600। 500-800 টাকা তো দোকানে কিলো। তা আপনারা কত করে বিক্রি করেন? আমারও ওই একই দাম। টাকা বললে হয়? এই যে, একটু কম নেবেন না? মালিককে বলতে হবে। ও আচ্ছা, মালিক। আমার কর্মচারী। আপনাদের ঘোড়ামারাই বাড়ি নাকি? হ্যাঁ, আমাদের ওই তেঁতুল গাছের কাছে আবার। তেঁতুল গাছের কাছে বাড়ি। আচ্ছা, ঘোড়ামারা সম্পর্কে একটা কথা শুনেছি, এখানে নাকি হিন্দু মুসলিম সমস্ত সম্প্রদায়ের মানুষ খুব মিলেমিশে বসবাস করে। সবাই। সেটা কেমন মিলমিশে আছে? আমাদের মানে হিন্দু মুসলমান যে আমরা মিক্সড করে আমরা মিলেমিশে থাকি, কোনো গন্ডগোল নেই, কিছু নেই, ভাই হিসাবে। আচ্ছা, এরকমই। আরেকটা বিষয় যেটা শুনেছি আর কি, যে দুটো সম্প্রদায়ের মধ্যে নাকি বিবাহ বন্ধনে আবদ্ধ হয় না। এরকম হয় না? তাহলে যেটা শোনা যায় বা যেটা আমরা দেখি সেটা ঠিক নয় না, তাই তো? আমরা ভাই হিসাবে সব ভাই হিসাবেই থাকে, কিন্তু হিন্দু মুসলিম হিন্দুতে বিয়ে হয় না। আচ্ছা, অনেক ভিডিওতে কিন্তু দেখা যায় এটা। এইখানকার স্থানীয় মানুষই বলছে এটা হয় না, এটা হয় না, এটাই হচ্ছে কথা। অনেকে আবার প্রচার করছে যে এই বিষয়টা হয়। এই বিষয় নাই আমাদের ঘোড়ামারাতে নেই, তবে সবাই মিলেমিশে বসবাস করে, এটা ঠিক। চা গেলে সে চা খাওয়া, বুসা দেওয়া, সব কিছু হয়। আচ্ছা, একজন আরেকজনের বাড়ি গেলে চা খাওয়া যায়। আর ধরেন কেউ মারা গেল হিন্দু বাড়ি, তো মুসলিম বাড়ি সবাই যায়? অনেকে যায়, যাওয়া আসা করে। আর মুসলিম বাড়িতেও মারা গেলে হিন্দুরা মাটি দিতে যায়? আসে, হ্যাঁ আসে, অনেকে এরকম মিল রয়েছে। তা মাছ ধরতে গেছিলেন কখন আপনি? আমরা গেছিলাম ধরো 10টার দিকে গেছিলাম। 10টায়? আর এখন একটাই ফিরলেন? আর আরেকটা টিম গেছে, ওরা আড়াইটে ফিরে যাবে? ধরো 4টে 4:30 বেজে যাবে। 4টে 4:30? তাহলে আমাদের তো লঞ্চ ভাটা হয়ে যাচ্ছে না? লঞ্চ রয়েছে 4:15, আমাদের তো চলে যাবে। ভাটা হয়ে গেলে ঠিক আছে, আর পাবো না। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, কাকা চলে গেল। তো হিন্দু মুসলিম বিবাহ যেটা বিষয়টা, ওটা কিন্তু হয় না জেনারেলি, এটাই তো দেখলাম, শুনলাম। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর আকাশটা আবার আস্তে আস্তে একটু পরিষ্কার হয়ে আসছে, আর বেশ ভালো লাগছে। পুরো বাঁধের ওপর দিয়ে রাস্তা, কিচ্ছু বাড়ি রয়েছে ওদিকে, আর ওদিকে নেট দিয়ে উঁচু করা রয়েছে। এটা হয়তো কিছু ফার্মিং করা হয়েছে মাঠ।
মাছের বিষয়গুলো হতে পারে। আচ্ছা, যে ঘাসগুলোর কথা বলছিলাম, ভাটিভার ঘাস, ঘাসগুলোর নাম হচ্ছে ভাটিভার ঘাস। ঘাসগুলো মাটির ওপরে বাড়ে 4 থেকে 5 ফুট বা 5-6 ফুট, কিন্তু মাটির নিচে বাড়ে প্রায় 14 থেকে 15 ফুট বা 15 থেকে 18 ফুট মতো, যাতে করে মাটি ধরে রাখতে পারে। এই ঘাসের শিকড় মাটি ধরে রাখতে পারে এবং যে জলের স্রোতটা আসে সেই স্রোতে মাটি ক্ষয় না হয়। কিন্তু একদম এটাও হচ্ছে না, ওপরে 4-5 ফুট 6 ফুট 7 ফুট এরকম পলি মাটি থাকলেও তার নিচে বালি মাটি এখানে, সুতরাং বালি মাটি থাকলে তা ক্ষয় হবেই। এবং এই কারণেই পুরোপুরি এই ঘোড়ামারা দ্বীপটা ক্ষয় হতেই চলেছে। এটাই হচ্ছে আসল ব্যাপার। আর আমরা চলে এসেছি ঘোড়ামারা দ্বীপের এমন একটা জায়গায় যেইখান থেকেই মাছ ধরা শুরু, মানে ঘোড়ামারা দ্বীপে যারা মাছ ধরে তারা এইখান থেকেই মাছ ধরে। আর ইলিশ মাছ নিয়ে আসলো, এই কথাটা শুনে বেশ ভালোই লাগলো যে ইলিশ মাছ এখানে পেয়েছে। তবে গিয়ে দেখবো ইলিশ মাছের দাম কীরকম। আর যদি দোকানের মতো দাম হয় তাহলে আসলে এরকম শহরের মানুষ থেকে বলতেও পারে দোকানের মতো দাম, এটাও একটা ব্যাপার। আমরা আরেকটু সামনের দিকে এগোই। আরেকজন কাকা আসছে, মাছ ধরে ফিরে আসছে নাকি? বরফ। আচ্ছা, যে ভাটিভার ঘাসের কথাগুলো বলছিলাম, ভাটিভার ঘাসগুলো এই যে এগুলো হচ্ছে অ্যাকচুয়াল ভাটিভার ঘাস। আর এবার পাড়ের দিকে দেখতে পাচ্ছি না, অনেক বড় ওপরে, প্রায় 5-6 ফুট হয়ে যাবে ওপরে, এরকম বড়ই হয় ওপরে। আর নিচে জেনারেলি যেটা বললাম যে 15-20 ফুট মতো হয়, সেটা হয়। পুরো পাড়ে দেখতে পাচ্ছি না, কারণ এবার ভাঙনে সব ঘাস ভেঙে চলে গেছে আর সবে আবার রোদ উঠে গেছে। এটা বেশ ভালো হচ্ছে, বৃষ্টি হবে না। বৃষ্টি হলে এই রাস্তার উপর দিয়ে চলাচল অনেকটা কঠিন হতো। প্রাকৃতিক পরিবেশ অত্যন্ত মনোরম এবং সুন্দর এখানে। তবে প্রাকৃতিক পরিবেশ যত সুন্দর, এইখানকার মানুষের জীবনযাপন ততটাই একটা প্রশ্নের মুখে চলে আসছে। যদি দ্বীপই না থাকে, পুরো ভেঙেই চলে যায় আস্তে 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 আস্তে, সেই লোহাচড়া দ্বীপের মতো, তাহলে কি হবে পরবর্তীতে? তো এইরকমভাবে চটের মধ্যে করে বরফ নিয়ে আসছে, আর এরকম বড় বড় দড়ি দিয়ে এই নৌকাগুলো এরকম এই পাশে বাঁধা রয়েছে নদীর পুরো বাঁধের ওপর দিয়ে। এটা কি বরফ? কোথায় দেবে? ইলিশ মাছে? তাহলে আচ্ছা আচ্ছা, বরফ কল এদিকে আছে না ওপাশ থেকে আনা হয়? তো কতক্ষণ থাকবে বরফ? 2-3 দিন থেকে যাবে? কিসের মধ্যে রাখবেন? পেটি আছে, আচ্ছা আচ্ছা, ওই জন্য 2-3 দিন থেকে যাবে। এইখানকার মানুষের প্রধান জীবিকা কি চাষবাস আর এই মাছ ধরা? মাছের এখন বন্যার পর চাষবাসটা কমে গেছে। বন্যা কবে হলো? বন্যা 2021 সালে। আচ্ছা আচ্ছা, 21-এর পর থেকে বন্যায় নোনা জল উঠে গেছিল না নদীতে? পুরো ডুবে গেছিল, ঘরদর ভেঙে গেছিল। পুরো ঘোড়ামারা ডুবে গেছিল? হ্যাঁ, আমাদের ঘরদর সব ভেঙে গেছে, হাফের বেশি ঘর ভেঙে তো গেছে। ছিলেন কোথায়? ওই সামনে প্রাইমারি স্কুল আছে। প্রাইমারি স্কুলে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইখানটায় কাটানো হয়েছিল। তারপরে ওই পারে গিয়ে ঘর ভাড়া নিয়ে থাকা হয়েছিল, আবার এখানে ঘরদর করে আসা হয়েছে। আচ্ছা, তাও একদম নদীর পাড়েই তো। আর এবারও ভেঙে গেছে নাকি? হ্যাঁ, এবারও ভাঙছে পাড়? হ্যাঁ, এখন ভেঙে 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 পরপর আসতেছে। আবার এই বাঁধ নড়ে গেলে আমাদের ঘরদর সব পড়ে যাবে। আচ্ছা আচ্ছা, ভেঙে আস্তে আস্তে বাঁধ নড়ে যাবে। হ্যাঁ। বাঁধ নড়ে গেলে আবার সেই নদীগুলোতে, এই জমিগুলোতে নোনা জল উঠে যাবে। হ্যাঁ। নোনা জল উঠে গেলে চাষ হবে না? না, এই নোনা উঠে গেলে আর চাষ টাস হয় না। পুরো নদী জমি নষ্ট। বাহ, কতটা কঠিন পরিস্থিতি। ঠিক আছে, যান। এটা কি মাছ ধরার জাল? না না, এমনি মশাই। আচ্ছা, কি কঠিন অবস্থা। ভরা কোটালের যদি জল বাড়ে, যদি এপাশে ছাপিয়ে যায়, তাও একই অবস্থা হবে। আর বন্যা হলে তো কোনো কথাই নেই, পুরো জমিতে নোনা জল উঠে গেলে পুরো জমি অনুর্বর হয়ে যাবে, উর্বর জমি পুরো অনুর্বর হয়ে যাবে। এই হচ্ছে অবস্থা। গতবার ঘোড়ামারা এসেছিলাম, তবে এই দিকটা আসা হয়নি। এই দিকটা বেশ সুন্দর দৃশ্য। আর এই দিকটাই মূলত এগুলো গাছগুলো কেটে দিচ্ছে, এই দিকটাই মূলত ওই দিকে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে গঙ্গাসাগরের একটা অংশ, গঙ্গাসাগর বা সাগর আইল্যান্ডের একটা অংশ। আমি এর উপরে উঠে দেখানোর চেষ্টা করছি।
এই যে নৌকোটা এখন রয়েছে এখানে এইরকমভাবে যদি থাকে নৌকো, তাহলে নৌকো তো নিচে নামানোই যাবে না যতক্ষণ না পর্যন্ত জোয়ার আসবে। তবে এই যেখানে মাছের তোলা হয়, মাছ ধরে আনা হয়, তার পাশে এরকম ছোট ছোট ঘর থাকে। ব্লু বিচ অফ বেঙ্গল, ওখানে গিয়েও দেখেছিলাম, বড় রাক্ষসখালী ওই দ্বীপটায়। তো এইগুলোতে মোটামুটি মাছ বাছাই করা হয়, বাছাই করে প্যাকেটজাত করা হয় বা ওই পেটির মধ্যে ভরা হয়। এইদিকে পুরো জলে জমে গেছে, এতটা পর্যন্ত জল চলে আসে। ওর জন্যে এই নৌকাটা এখন পুরোপুরি মাটির উপর দাঁড়িয়ে। নৌকাটা যেটা দূর থেকে দেখছিলাম সেটা এরকম অবস্থায়। নৌকাটার চারদিক থেকে 4টে দড়ি দিয়ে টান করে বাঁধা হয়েছে, একটা ওইদিকে, একটা এইখানে, একটা এইখানে, আর একটা ওইদিকে। 4টে না, 5টা দিক থেকে এখন আমি দেখতে পাচ্ছি। কারণ এই অবস্থায় যদি নৌকো, এখন তো জল নেই, নৌকো যদি কাত হয়ে পড়ে যায় তাহলে বিশাল বাজে ব্যাপার হবে। ও ওই পাশেও রাখা রয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা। একটা নৌকো বাঁধা রয়েছে 12টা দড়ি দিয়ে, পুরো টান করে, যাতে নৌকোটা পুরো উল্টে না যায়। এই একটাই হচ্ছে কারণ। কি অবস্থা! তাও একদিকে হেলে গেছে নৌকা। এটাও মাছ ধরার ট্রলারই হবে। আর এখানে লবণাম্ব উদ্ভিদগুলো এরকম শুকনো অবস্থায় রয়েছে। আর এইখানকার দৃশ্যটা বেশ ভালো লাগছে এখানে, বা দৃশ্য বেশ মনোরম। আমি এখন ঘোড়ামারা দ্বীপের একদম নদীর পাশে দাঁড়িয়ে রয়েছি। আর এখানে যে ছোট্ট ছোট্ট ছিদ্রগুলো দেখা যাচ্ছে, প্রত্যেকটা হচ্ছে এক একটা কাঁকড়ার, এবং কাঁকড়া এরকমভাবে গোল গোল করে মাটি তুলেছে। এদিকে বালি, কিন্তু বললাম না উপরে পলি এবং নিচে বালি, সেটাও আপনাদের দেখাবো যে কীভাবে উপরে পলি নিচে বালি। সুতরাং ঘাস লাগালেও সেই ঘাস কতটা কার্যকরী হবে মাটি ক্ষয় রোধে, সেটাও একটা প্রশ্নের মুখে। আমি পুরোটা আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, উপর থেকে যেখান থেকে নামলাম, এই ওপরটা থেকে সেখানে পলিমাটি, এই যে পলিমাটি, আবার পলিমাটির নিচে এই যে পুরো বালি। মানে এইখানে পলিমাটি ঠিক আছে, এই পর্যন্ত পলিমাটি, তার নিচে পুরো বালির স্তর। ঘাস যত নিচেই যাক না কেন, যদি বালির স্তর বেরিয়ে যায়, এটা ক্ষয় হয়ে যায়, তাহলে আর কিছুই থাকবে না। মানে এইটা ক্ষয় হয়ে গেলে এখান থেকে উপরের পলিমাটিও ক্ষয় হয়ে নদীর মধ্যে চলে যাবে। আমার সামনে দুটো গাছ রয়েছে, দুটো নারকেল গাছ। নারকেল গাছের শিকড় পুরো বেরিয়ে গেছে, নারকেল গাছের শিকড় একদম নিচ পর্যন্ত পুরো বেরিয়ে গেছে। এই যে মানে কিভাবে ক্ষয় হয়েছে তার পুরো জলজান্ত প্রমাণ হচ্ছে এই গাছ। আর এই গাছের শিকড়ও বেরিয়ে গেছে, গাছের নিচে কিছু নেই। আমি নিচ থেকে দেখানোর চেষ্টা করছি, নিচের শিকড়ের নিচটা দেখা যাচ্ছে, আর নারকেল গাছের শিকড় তো নেই। আর যদি দুটো একটা এদিকে ঢেউ আসে বা দুটো একটা ক্ষয় হয়, পুরো এই শিকড়ও ডুবে যাবে একদম নিচে। মানে শিকড়ও বেরিয়ে আসবে, গাছও ডুবে যাবে, এরকম অবস্থায় রয়েছে। আর আমি এখন যেই চড়াটায় দাঁড়িয়ে রয়েছি, সেই চড়াটা চারিদিকে জল এবং মাঝখানে চড়া। আচ্ছা, ওখানে কিছু একজন কাকু একজন কাকিমা মাচার ওপর কিছু বাঁধছেন, সেটা আপনাদের দেখাবো। হঠাৎ মাচার ওপর বাঁধছে কেন? হতে পারে কোনো কিছু তুলে রেখে যাচ্ছে বেঁধে, এটা হতে পারে। আর এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এইরকম সুন্দর। মাচার ওপর বাঁধছেন কেন? ও এখন ভাটা চলছে? ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা। কোন পর্যন্ত আছে? বাঁধের কোন বলতে? ও আচ্ছা আচ্ছা, ওই পর্যন্ত জোয়ার চলে আসে। আর এখন কি জোয়ার আসা শুরু হয়েছে? মানে বাঁধ পর্যন্ত যদি আসে, আপনি একটা অনুমান করে রেখেছেন যে এর নিচে আসবে? হ্যাঁ, এর নিচে জল থাকে, সব সময় আসে। আচ্ছা, তাহলে এটা উপরেই থাকবে, এটা আর ভেসে যাবে না। তাও দড়ি দিয়ে ভালো করে বেঁধে রেখে দেন। তাই দড়িটা ভালো করে জম্পিস করে বেঁধে দিয়েছি, এবার ডুবলেও যাবে না। আর এটা তো পুরো খেজুর গাছ, তাল গাছ, নারকেল গাছের পুরো শিকড় বেরিয়ে গেছে। মোটামুটি আর দুটো একটা যদি এরকম আসে, তাহলে তো এও ভেঙে যাবে। এখন করবেন, এখন পড়বে। আর সে গাছটা কত খেয়ে গেছে, পড়েনি।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর ওইটা কোন গাছ ওটাকে জড়িয়ে রয়েছে? ওটা তো তাল গাছ, বট গাছ। ও তাল গাছ এরকমভাবে বট গাছ জড়িয়ে রয়েছে, পাশে নিম গাছ পড়েনি কিন্তু, পুরো একই গোড়ায় 3টে গাছ রয়েছে। আর ওপাশে একটা গাছ দেখাচ্ছি এখনও পর্যন্ত রয়েছে, পড়েনি। কতক্ষণ থাকবে? আস্তে 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 তো চলেই যাবে। ক্ষয় কীরকম বাড়ছে কেমন? আপনি কি মাছই ধরেন? হ্যাঁ, আপনার জমি টমি ক্ষয় হয়েছে এরকম হয়েছে নাকি? কিছু নেই, ঘর বাড়ি কিছু নেই, সব বন্যা চলে গেছে। ঘর বাড়ি কিছু নেই মানে? বন্যাতে সব চলে গেছে ভেসে। 2021-এর বন্যায়? না, এইবারে যে ওই যে ঝড় হলো না একটা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরো ভেসে চলে গেছে। তাহলে এখন কিচ্ছু কোথায় নেই। আছেন? এখন ওই যে ছাবড়ি করে আছি, হাই তিরপলের ছাবড়ি। ও আচ্ছা, এইখানটায় হ্যাঁ হ্যাঁ, ওই তিরপলের ছাবড়ি করে আছি। জায়গা নেই বলতে আপনাদের জায়গা নেই? না, সব নদীগত হয়ে গেছে। কোথায় ছিল আগে? আগে সব ওইদিকে দক্ষিণ দিকে, পশ্চিম ধারে, ও উত্তর ধারে। আর ওই কি অবস্থা! আমি কাকিমার কাছে, কাকু উপরে রয়েছে, আমি কাকিমার কাছে দুটো প্রশ্ন কথা জিজ্ঞাসা করছি। আপনার কাকু আর কাকিমা দুজনই বাড়িতে? আমার ছেলে মেয়ে ছিল, উনি তখন কাজে গেছিল দুলপাচেতে, হ্যাঁ। তখন বন্যাটা হয়েছে। আচ্ছা, ছেলে মেয়ে এখন আছে বাড়িতে? ছেলে মেয়ে এখন নেই, ছেলে খেলা হচ্ছে, ছেলে খেলতে গেছে, মেয়ে দুটোর বিয়ে দিয়ে দিয়েছি। তা পুরোপুরি আপনাদের জমি চলে গেছে? জমি নদীর গর্ভে তলিয়ে গেছে? হ্যাঁ, এগুলো সব ঘর ছিল তো, আমার জিয়ার শাশুড়ি ওদিকে ঘর ছিল। হ্যাঁ, পুরো তো জমি নদীর গর্ভে তলিয়ে গেছে। হ্যাঁ, তো যাদের জমি পুরোপুরি চলে গেছে, যাদের একটু জমি নেই বাড়ি করার, তা জমি টমি কিছু পাওয়া যায়নি? পাওয়া যায়নি? জমি কেউ দেয়নি? দেয়নি সরকার থেকে, যারা সরকার থেকেও দেয়নি? যাদের ক্ষতিপূরণ পেয়েছে সরকার থেকে? ক্ষতিপূরণ আমরা পাইনি, আমার একটা ভাসুর পাইনি, আর ওই যে একটা নন্দাই ওইখানে আছে, ওরা পায়নি, নাহলে সবাই পেয়েছে, আমরা পাইনি। আমাদের ঘর ভেঙে গেছে, আমাদের তা আপনারা পাননি কেন? পাইনি, এখানে সব পার্টিগত ব্যাপার, সব জায়গায় একই অবস্থা নাকি? এই অবস্থা, এই জন্য পাইনি। কি করুন একটা কথা, পুরো ঘর ভেঙে চলে গেছে, মানে শেষ যে আশ্রয়স্থলটুকু সেটুকু ভেঙে চলে গেছে। এখন রাস্তার পাশে এমনি এরকম ত্রিপল দিয়ে বেঁধে আছেন? ওইখানেই ঘর ছিল আমাদের, জানো, এগুলো সব বাড়ি ছিল আমার আচ্ছা। জ্যাঠ শাশুড়িদের, ভাসুরদের, ওগুলো সব বাড়ি। হ্যাঁ, এগুলো সব বাড়ি, ওই যে ট্রলার আছে না, ওগুলো সব ঘর ছিল। ট্রলারগুলো এখন যেখানে দাঁড়িয়েছে ওগুলো ঘর ছিল? হ্যাঁ, খাল হয়ে গেছে তো, ওর ট্রলারের ওপাশেও ইয়ে ছিল। যত সময় যাচ্ছে এদিকে ভাঙতে ভাঙতে চলে আসছে। যেভাবে ভাঙছে পরবর্তীতে মানুষ এখানে থাকবে কিনা এটাকে প্রশ্নের মুখে। হ্যাঁ, আর এর মধ্যে তো জমি কিনে কোনো লাভও নেই। না, জমি কিনলে এখানে- ওপাশে কিনতে হবে, হ্যাঁ। কাকদ্বীপের দিকে বা লট নাম্বার 8-এর দিকে। সহজ ওটাই নাকি? ওইদিকে কিনলে ওইদিকে কিনতে হবে, ওইদিকে থাকতে হবে, এদিকে কি থাকা যাবে? এদিকে আর থাকা যাবে না। তাই তো দেখছি কি বাজে অবস্থা আপনাদের। শুধুমাত্র এই মাছ ধরার উপরেই সংসার চলে? কি মাছ মানে পাওয়া যায় এখান থেকে? মানে ইলিশ টিলিশ শীতের সিজনে হলে আমাদের তো ওই যে শোল আছে না গো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই ওরকম শোল দিয়ে আমাদের জাল দেওয়া হয়। আমাদের তো ট্রলার ডিঙি নেই। ওই কাকু বলছে ওইটা পুকুর, ওখানে গা ধোয়া হয়, সমস্ত কিছু হয়। হ্যাঁ, কাকু ওইখানে স্নান করতে গেছে, এই নদী পুকুর হয়ে গেছে এখন, তাই তো? আচ্ছা, আপনাদের এমনি এরকমভাবে জাল দিয়েই মাছ ধরেন? আপনাদের ট্রলার নেই, নৌকোও নেই? তো এই জালে কি মাছ ওঠে? ইলিশ মাছ ওঠে? হ্যাঁ, ইলিশ আজকে উঠেছে? আজকে উঠেছে, বিক্রি করে দিয়েছে। বিক্রি করে দিলেন? তা একটু পরে বিক্রি করলে ভালো হতো। কি তোমরা কি একজন ফোন নাম্বার দিয়ে গেছে, অনেক দূরে বাড়ি, বলে তুমি কাকিমা ফোন করবে, ফোন করলে আমার কাঁকড়া মাছ ধরে রাখবে অনেক করে, আচ্ছা আচ্ছা। আর আমরা এসে পয়সা দিয়ে নিয়ে যাব, তোমরা ফোনটা শুরু করবে, ফোন নাম্বার দিয়ে গেছে আমাদের। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমিও দিয়ে যাবো খানে। কাঁকড়া ইলিশ মাছ যদি পাওয়া যায় আমরা এসে নিয়ে যাবো। ইলিশ মাছ তো কন্টিনিউ পাওয়া যাচ্ছে এখন। আর জাল তুলবে কখন? কাঁকড়া, বড় বড় কাঁকড়া দেখে তুমি রাখবে কাকিমা। কাঁকড়া টাংড়া এই যে জালটা পেতেছো এটা তোমরা এখন পেতেছো না? হ্যাঁ, ভাটা পড়ে গেলে এই জালটা দেখবে। আমাদের জাল দূরে আছে, ওই দেখা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই ট্রলারের সে পাশে, আমাদের জাল সে পাশে আছে। আচ্ছা, ভাটা পড়ে গেলে জাল তুলবেন? তাও কখন? রাত্রেবেলায়? না, রাখছে না, বিকেলে জাল দেখবে। বিকেলে জাল দেখবে? হ্যাঁ। মানে এখন কি জোয়ার আসছে না চলে যাচ্ছে? জোয়ার আসছে, আবার জোয়ার চলে যাবে বিকেল বেলারে। ভাটা হলে তখন দেখবেন, তখন যে মাছ হবে সেই মাছ কোথায় বিক্রি করবেন? এইখানে জাগর, আর বরফ তো বেশি মাছ হলে তাদের ট্রলারের মাছ, ট্রলারে বরফ আছে, তারা বরফ দিয়ে রাখলো। আমাদের একটা আধরা দুটো হবে, কেউ কি নিবে, এইখানে কম দামে দিয়ে দিতে হবে। আচ্ছা আচ্ছা, ট্রলারে দিয়ে দেবেন? না, আমাদের ট্রলারে দিইনি, এমনি পাড়ার লোক নিয়ে নেয়। পাড়ার লোক নিয়ে নেয়। তাও কীরকম বিক্রি করেন ওই ইলিশ মাছ এখন আপনারা? বড় মাছ 450, 500। বড় মাছ বলতে ওই 500-600 ওয়েট? হ্যাঁ, ওই রকম হলে দাম বেশি, 1000 টাকা।
আর 1200 এরকম। আর 400-500 কত ওয়েটে বিক্রি করেন? 700-800। আচ্ছা, এইরকম। 700-800 হলে 1000, আর 400-500 ওয়েট হলে 500 বিক্রি করেন। 700 এখন রেট ভালো। এখন রেট ভালো ইলিশ মাছের, এখন কাঁচা ইলিশ। হ্যাঁ। আর এই যে নৌকাটা যাচ্ছে এটাও কি পুরো ওনারা ইলিশ হতে যাবে। ইলিশ হতে যাচ্ছে? আচ্ছা আচ্ছা, ছোট নৌকো, এরকম নৌকো অনেকেরই রয়েছে। এইসব লোকের দামটাই 4 লাখ 5 লাখ। এই নৌকোর দাম 4 লাখ 5 লাখ? আমরা কথা পাবো। রে বাবা, যদি এই নৌকোর দাম ইঞ্জিন খাটিয়ে 4 লাখ 5 লাখ হয়, সত্যি গরিব মানুষ কি করে পাবে এই নৌকো? তবে দৃশ্যটা কিন্তু দারুণ লাগছে, অসাধারণ সুন্দর লাগছে। আমাদের কি আর অর্থ আছে সেটা এখন যে কিনবো? আমাদের এই জন্যেই যা হোক করে খেতে হবে। এইখানে তো কাজকর্ম কেউ কাউকে ডাকে না, অল্প জমি আছে, এবার যে যার বাড়ির কাজ। পান চাষ তো হয় এদিকে? পান চাষ হয়, আগেও হতো অনেক, কিন্তু সব ওই নোনা জল ঢুকে আর সব বন্ধ হয়ে সব গেছে, নষ্ট হয়ে গেছে। এখন আবার অনেক দিন জল ঢুকেনি বলে, বাঁধ টাঁধ হয়েছে বলে 2-1 বরজ করেছে। কিন্তু আমাদের তো সে জায়গা নেই যে আমরা করে খাবো, আমাদের এরকম কোনো জায়গা নেই, এই জন্য আমরা এইখানে পড়ে আছি। ঠিক আছে কাকিমা, আমি তাহলে একটু সামনের দিকে এগোই, ওই মাছের ওই দিকটায় যাই, ট্রলারের দিকটায় যাই। তো আমি একটা জিনিস দেখাচ্ছি, আমি নৌকো এখন জোয়ার, নৌকোটা ভাসিয়ে দিয়ে ওরা নৌকো থেকে লাফ দিয়ে সাঁতার কেটে চলে আসছে, সাঁতার কেটে চলে পাড়ে আসছে। 1 ঘন্টা পর খাওয়া দাওয়া করে তারপর নৌকো নিয়ে মাছ ধরতে যাবে। আর 1 ঘন্টা পরে যদি এসে বের করে তাহলে নৌকো ভাসবে না, এই হচ্ছে অবস্থা। ওর জন্য নৌকো ভাসিয়ে দিয়ে যাচ্ছে, সাঁতার কেটে কেটে পাড়ে পৌঁছাচ্ছে। এই যে এই নৌকোটা থেকেই লাফ দিয়ে সাঁতার কেটে কেটে একদম ছোট্ট মাথা দেখা যাচ্ছে, এই নৌকার গোড়ায় চলে এসছে। এবং ওই ছেলেটিও নৌকো ওরকম দড়ি দিয়ে বাঁধা রয়েছে, এই বড় নৌকোর সাথে দড়ি দিয়ে এই ছোটো নৌকোটা বাঁধা রয়েছে, বা একটার সাথে আরেকটা বাঁধা রয়েছে। আর এখানে এই গাছটা পুরো উল্টে গেছে, পুরো বড় নারকেল গাছ এরকম উল্টে পড়ে রয়েছে এখানে। আর নারকেল গাছের শিকড়গুলো বেশ লম্বা লম্বা, অনেক দূর পৌঁছে নারকেল গাছের শিকড়। আর জোয়ার আসছে, জোয়ারের তেজ প্রচণ্ড, এরকম স্পিডে বা এরকম স্রোতে যদি বাড়ি মারে তাহলে ক্ষয় তো নিশ্চিত। আরেকটা যে ছেলে রয়েছে নৌকাতে, ও এক্ষুনি লাফ দেবে, লাফ দিয়ে ও নৌকা ধুয়ে আসছে, লাফ দিয়ে সাঁতার কেটে এখানে আসবে, বাড়ি যাবে, খেয়ে দিয়ে আবার সাঁতার কেটে চলে যাবে নৌকায়, তারপরে মাছ ধরতে যাবে। মানে কত কষ্টের জীবন এদের, আর কি আর বলবো, কোনো ভাষা নেই বলার। হ্যাঁ, এরকম পরিস্থিতি দেখে সত্যিই কোনো ভাষা নেই। এগুলো আমি জানতাম যে ওপর থেকে উঠে নৌকায় উঠে মাছ ধরতে চলে যায়, তারপরে চলে আসে। এরকম যে সাঁতার কেটে কেটেও নৌকো পর্যন্ত পৌঁছায় মাছ ধরার জন্যে, জীবিকা অর্জন করার জন্যে, এত যে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয় এই মানুষগুলোর, আমার সত্যিই জানা ছিল না। আপনারাও অবশ্যই কমেন্ট করে জানাবেন এই বিষয়টা, আমার তো একদমই জানা ছিল না। আপনাদের জানা ছিল কি না? আর যদি জানা থাকে অবশ্যই বলবেন, আর যদি না জানা থাকে তাও বলবেন। এই রকম একটা উপলব্ধি আপনাদের কেমন লাগছে? ছেলেটা আবার খাঁড়া পরে কারণে কি আর খেতে পারবে? এই যে ইঞ্জেকশন করেছিল না, হাড় ক্ষয় হয়ে গেছে, তার আবার ইঞ্জেকশন। এত বড় একটা নারকেল গাছ, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা নারকেল গাছ এরকম শুয়ে শুয়ে রয়েছে। এবং তার শিকড়গুলো নারকেল গাছ নয়, একটা হচ্ছে খেজুর গাছ, এটা নারকেল গাছ, ওপাশে একটা তাল গাছ, এই তাল গাছটাও 2 দিন পরেই পড়ে যাবে। এবং এদের শিকড় একই রকম হয়, নিচে এই রকম শিকড়গুলো, সরু সরু শিকড়গুলো নিচে চলে যাচ্ছে। আর এই নারকেল গাছটা পুরোপুরি এই রকম পুরো উপড়ে পড়ে রয়েছে, জলের স্রোতেই পুরো উপড়ে গেছে। এই রকমভাবে ক্ষয় হয়ে চলেছে ঘোড়ামারার, প্রতিনিয়ত ঘোড়ামারার পুরো নদীর তীরের অঞ্চল বা উপকূল ভাগ। আরেকটা গাছের শিকড় আমার চোখে পড়ল, মাটি কতটা ছিল, গাছের শিকড় যেই দিক, মানে 2 দিকে যেগুলো গেছে সেই শিকড়গুলো, চারিদিকে সেই শিকড়গুলো উপরে উঠে গেছে। এবং নিচে 2টো শিকড় রয়েছে, যে দুটো একদম মাটির নিচে চলে গেছে, একদম নিচে সমান ভূগর্ভের দিকে, সেই 2টো শিকড়ই রয়েছে, তাও সামান্য কিছু অংশ। আর বাদ বাকি এইরকম
পুরোপুরি এতটা করে মাটির উপরে প্রায় 2-2.5 ফুট ফাঁকা হয়ে গেছে। আর এখন এই ছায়ায় ছাগলগুলো বিশ্রাম নিচ্ছে। এই হচ্ছে অবস্থা। আর এখান থেকে দেখলে দেখা যাচ্ছে বালি মাটি, তার উপর সামান্য পলি মাটি রয়েছে, ওর জন্য ক্ষয়টা বেশি হচ্ছে। এই মনোময় সুন্দর জায়গা থেকে আমরা এবার আরেকটু সামনের দিকে যাব। খাওয়া দাওয়া হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা, কি রান্না হয়েছে আজকে? ওই কাঁচকলা আলু মাছ কি মাছ? কুমড়োর পোনা। আচ্ছা, পুকুরের পোনা। আপনাদের পুকুরগুলো থেকে মিষ্টি জল? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর এই পাশে শুধু নোনা জল? না এখন মিষ্টি। এখন মিষ্টি। আচ্ছা আচ্ছা, বৃষ্টির সময় তাই মিষ্টি? হ্যাঁ আর বৃষ্টি সময় যখন থাকে না তখন নোনা জল? একদম। আচ্ছা আচ্ছা, পুকুরেও তো সব সময় মিষ্টি জল থাকে? হ্যাঁ। কি কি মাছ চাষ হয় পুকুরে? পুকুরে কী বলে পোনা, তারপর এই নদীর এই পাশে ভাঙন, এগুলো ধরে পুকুরে ছেড়ে দেন? হ্যাঁ। তা নোনা জলের মাছ পুকুরে মিষ্টি জলে থাকে? হ্যাঁ, ভেটকি, আচ্ছা, চিংড়ি, ওই কড়া চিংড়ি। এবার ইলিশটা যদি ছেড়ে বাঁচানো যেত না তাহলে ভালো হতো। সারা বছর ইলিশ খাওয়া যেত। এটা আপনার বাড়ি নাকি? না, এটা আমার কাকার ছেলে। আচ্ছা আচ্ছা, আর এইরকম বাড়ি, টালির বাড়ি। বাড়িটা আমার আচ্ছা, এটা না অর্ধেক মতো? না, ওই আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এখানে তো ইলেকট্রিক আসেনি? ইলেকট্রিক বলতে ওই সোলার ইলেকট্রিক একটা দিয়েছিল, প্রজেক্ট বসেছিল আমাদের, সেটা বেশ কয়েক মাস দেওয়ার পরে সে আবার বন্ধ হয়ে গেছে। এখন যার বাড়িতে যার। হ্যাঁ, এই এর কী বলে, এর ব্যক্তিগত কোনো নেই বলে, যার কারণে অন্ধকার, মানে ওই ল্যাম্পের এতে আর কি। সে কি ব্যক্তিগত সৌরশক্তির এই জন্য অন্ধকার? হ্যাঁ একদম। আমার কি অবস্থা! সে কি বিচ্ছিরি অবস্থা। এইরকম বৃষ্টির সময় চারিদিকে জল উঠে যাচ্ছে, আর এইরকম তালপাতার ঘরের ওপরে কি কেউ থাকে, শোয় নাকি? হ্যাঁ, ও আচ্ছা, ওপরেও থাকে না, নিচে এরকম পাতা জ্বালানির জিনিস, তো খুব বিপজ্জনক অবস্থা। তো পোকামাকড় যখন তখন ঢুকে যেতে পারে। আর আপনাদের একটাই বাড়িতে এরকম? বাড়িতে বিদ্যুৎ নেই? তো এই যে লাইট আর সুইচ রয়েছে? হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, যে দিয়েছিল 1 বছর মতো ছিল তখন, এটা 6-7 মাস তখনকার এটা করা। আর তারপরে যখন তুলে নিয়েছে তারপর এটা এরকমই রয়ে গেছে। ঘরের দিকে কিনতে হয়েছে তো 1,500 টাকা খরচা করে কিনতে হয়েছে, আর আমাদের নেই আর কিছু, মিচি টাকাগুলো খরচা। সোলার যে প্যানেলগুলো থাকে ওগুলোর দাম কিরকম? তো ব্যাটারিও কিনতে হয়, প্রায় মোটামুটি 30-40 হাজার টাকা খরচা আছে। তাহলে এবার আমরা কি অত টাকা দিয়ে কিনতে পারবো? আমরা তাহলে মোবাইলের চার্জ কি করে দেন? মোবাইল আমাদের নেই, ওই জন্য। মোবাইল নেই? না, যখন কারেন্ট দিয়েছিল তখন ওই জন্য মোবাইল তখন ছিল, এখন চার্জ দেওয়ার জায়গা নেই। এবার তো মোবাইলও নেই? না, সোলার, এবার মোবাইল পড়ে আছে। তোমাকে সোলার দিবে কি? দিবে? আচ্ছা আচ্ছা, খেয়ে নেন। খাওয়া দাওয়া হয়েছে কি? না না, আপনি খেয়ে নেন। খাও, আমাদের রান্না হয়েছে নদীর মাছ। আচ্ছা, এই যে বলেছেন এটাই অনেক ভালো লাগলো। এই যে বলেছেন এটাই অনেক ভালো লাগলো। মোচা চিংড়ি রান্না হয়েছে, ভোলা মাছের ঝাল হয়েছে। আচ্ছা আচ্ছা, আপনি কাকু আর কি ভাই আছে নাকি? ভাই ওই জায়গায় ওইদিকে কোথায় খেলা হচ্ছে সেখানে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি তাহলে খেয়ে নেন অন্তত, তারপরে খেয়ে ওঠেন। কি বাজে অবস্থা, ইলেকট্রিসিটি নেই, সারা রাত হলেই অন্ধকার পুরো। ওই ল্যাম্পের আর যাদের আছে ওই সৌরশক্তির, ওই যে আমাদের আছে। সৌরশক্তি থাকলেও যখন মেঘ ঠেক হয়, বৃষ্টি হয় কন্টিনিউ বৃষ্টি ছিল অনেকদিন, সৌরশক্তি কাজে দিয়েছে? মানে লাইটে ততটা, আর যেভাবে জ্বলার, সৌরশক্তিতে শুধু লাইট জ্বালাতে পারেন, আর কি করতে পারেন? ফ্যান চলে? হ্যাঁ, ফ্যান বলছি ওই সেই সব, মানে কারেন্টে যেসব ফ্যান সেসব চলবে না। তাহলে এমনি ছোটখাটো ফ্যান চলে? হ্যাঁ। বাপরে বাপ, কি অবস্থা! মানে একদম পুরো চারিদিকে, আপনারা যদি এদিকে যান হলদিয়া বন্দর, এদিকে কাকদ্বীপ, বিশাল বড় শহর, হ্যাঁ গঙ্গাসাগর, চারিদিকে এত উন্নত এলাকার মধ্যে এইরকম অবস্থা, চারিদিকে এত শহর, তার মধ্যে এরকম অন্ধকারে দিন কাটাতে হয় আপনাদের। কি করুণ পরিস্থিতি এনাদের। আর এখন জ্বর আসছে, জ্বরের জল আস্তে আস্তে বেড়ে যাচ্ছে দেখছি। এইগুলো তো আগে বাড়ি ছিল, এইগুলো তো আছে, হয়ে গেছে, সব বাড়ি ভেঙে গেছে। হ্যাঁ,
এটাও মনে হয় গাছ শিকড় শুধু উঠে তুলে এনেছেন। ওই যে জঙ্গল দেখা যাচ্ছে গাছ গাছ ওইটা এইগুলো ওইখানটা হচ্ছে বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ওর নিচে বেশি মাটি, মানে বেশি গভীর না, মাটি রয়েছে ওর নিচে। হ্যাঁ, আপনাদের এখানে ঘাস লাগাচ্ছে, ওই এক প্রকার লম্বা ঘাস লাগাচ্ছে, হ্যাঁ কোথায় পাড়ে লাগিয়েছে না, যে ঘাসগুলো নিচে অনেক দূর শিকড় যায় বাঁচানোর জন্য, কিন্তু বালি মাটিতে কি করে থাকবে? কোনো মাটিতেই থাকবে না। যেখানে কি বলে বলক পিচে মানে বলক পিচিং করে, সেই সবাই যদি নদীর এতে চলে যায় সামান্য ঘাস লাগিয়ে আর নদীর বাঁধে করা যাবে দাদা? সেটাও তো একটা ব্যাপার, যেখানে এরকম ব্লক লাগানো মানে জানেন তো। হ্যাঁ হ্যাঁ, ওই পুরো কাঠ দিয়ে গুজে, না না ইট বালি সিমেন্ট দিয়ে হ্যাঁ, তা সেই সবে যদি নদীর এতে টেনে নিয়ে চলে যায় আর সামান্য ঘাস লাগিয়ে নদীর বাঁধ রক্ষা করবে, এটা। গঙ্গাসাগরের ভেতরেও কিন্তু গঙ্গাসাগরের যে মন্দিরটা, তার সামনে যে স্নানের ঘাট, ওগুলো বিশাল ক্ষয় হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, একদম ওগুলো ক্ষয় হচ্ছে, আস্তে আস্তে এদিকে সরে আসছে। হ্যাঁ, এই আমাদের এই জায়গাটার নাম ঘোড়ামারা, এ যদি চলে যায় ও সাগর ফাগর অবস্থা সব খারাপ হয়ে যায়। আচ্ছা, ঘোড়ামারা ভাঙলে আস্তে, হ্যাঁ, একটা লোহাচড়া ছিল না, লোহাচড়া দ্বীপ, হ্যাঁ এই দিকটা ওটা পুরোপুরি ডুবে গেছে, সে একদম চলে গেছে, একদম চলে গেছে। এবার যদি ঘোড়ামারা ডুবে যায়, আপনারা তো চলে যাবেন অন্য জায়গায়। হ্যাঁ, আর আস্তে আস্তে তখন সাগরে এফেক্ট করবে, গঙ্গাসাগর ভাঙতে শুরু করবে। এখন যে জাহাজ যে যাচ্ছে ওই কি বলে ওই দিক দিয়ে, ওই হলদিয়ার ওই দিক দিয়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন তো এটা করে নেবে সরাসরি আমার ঘোড়ার মারার উপর দিয়েই চলবে, যা হাল করে নেবে নিয়ে এর উপর দিয়ে জাহাজ যাবে। আর যাওয়া মানেই জাহাজের যে এটা সেই স্রোত বা ঢেউ যে একদম সাগরের বুকে আছড়ে পড়বে একদম, ওরা মানেই ভাঙতে, ওই আমাদের যেমন ভাঙছে ওই ভাঙতে ভাঙতেই শেষ হয়ে যায়। মানে ঘোড়ামারা রয়েছে জন্য গঙ্গাসাগর টিকে রয়েছে এখনো পর্যন্ত সুস্থভাবে এই দিকটা। হ্যাঁ, ওই দিকটা পাথর দিয়ে বাঁধা করা আছে, হ্যাঁ দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, এই পাশের দিকটা, তাই তো? এখান থেকে যাওয়া যাবে তো এরকম ভাবে নাকি? হ্যাঁ হ্যাঁ, ওইখান থেকে জাহাজ চলাচল করে, তাই? হ্যাঁ। এখন কেউ মাছ নিয়ে আসেনি, সব বিক্রি করে দিয়েছে না? না না, ওদের ওই এতে আছে, ভুটভুটিতে আছে। আচ্ছা আচ্ছা, তো ওই কাকুর কাছ থেকেও অনেক তথ্য জানতে পারলাম। এবার আমরা আরেকটু সামনের দিকে এগোবো, এগিয়ে বাদ বাকি অংশটুকু আপনাদের দেখাবো। ঘোড়ামারা দ্বীপের এইখানে যে 5টা বা 6টা তাল গাছ দাঁড়িয়ে আছে, এই দৃশ্যটা দেখে কিন্তু মনে হচ্ছে প্রায় ওই বালি, মরিশাস এইরকম, বা আন্দামানেও এরকম সৌন্দর্য দেখা যায়। দারুণ সুন্দর লাগছে এই জায়গাটা দেখে। তবে এই জায়গাটা কিন্তু পুরোপুরি ক্ষয়ে যাচ্ছে। এপাশে যেভাবে গাছগুলো পড়ে রয়েছে, তাতে করে এই গাছগুলো বা এত সৌন্দর্য, এত সুন্দর জায়গাও কতদিন টিকে থাকবে, এটাও একটা প্রশ্নের মুখে, যেভাবে প্রতিনিয়ত ক্ষয় হতে চলেছে ঘোড়ামারার এই অংশগুলো। তো আমরা এবার ওপরে উঠবো, ওপরে উঠে সামনের দিকে এগোবো। আমরা পুরোটা ঘুরে এসেছি ওইদিকে, আর জল ফুরিয়ে গেছে, আর চঞ্চলের অবস্থা কাহিল, ও নড়তে পারছে না বলতে ও একটু অল্পতেই ক্লান্ত হয়ে যায়, যেহেতু ওর শারীরিক বিশেষ সক্ষমতার জন্য। তাই ও বসে রয়েছে টোটোতে, আর আমি জল আনতে যাচ্ছি। আর জল আনার পথ দেখুন কেমন, জলের কলের পথ কেমন, আমার তো যেতেই ভয় লাগছে এখানে। এই জঙ্গল দিয়ে পেরিয়ে এসে জলের কল, রাত্রিবেলায় মানুষ কী করে আসে এখানে, সেটাই হচ্ছে চিন্তার বিষয়। আবার এরকমভাবে জল ভরতে হবে, তো তবে এইখানকার জলটা সাদা রয়েছে। আমরা যে গেছিলাম না ওই যেটা শামশেরনগরের দিকে, সেইখানকার জল পুরো পেট্রোলের মতো, সেরকম না, এখানকার জলটা সাদা রয়েছে। কল থেকে জল নিলাম, কলটা আরেকবার দেখাচ্ছি। আর এইরকমভাবে পুরো ইটের উপর দিয়ে পা দিয়ে আমার যেতে হচ্ছে। কোথায় কোন পোকামাকড় যদি এর মধ্যে থাকে আমি বুঝতেও পারবো না। জেনারেলি গ্রামের মানুষ তাও একটু বুঝতে পারে, আমরা যেখানে থাকি তারা এই সমস্ত বিষয় সম্পর্কে একদমই অবগত নই। এইরকম ঢালাই রাস্তা থেকে এতটা দূরে কল, খাবার জলের জন্য ঘোরামারা মানুষকে কোন জায়গায় যেতে হয়, এটা রাস্তার পাশেই বসাতে পারতো, তাহলে ভালো হতো। পুরো ঘোরামারা ভিডিওটা এখানে শেষ করছি। আমাদের নৌকো চলে এসছে এবং অনেকে অপেক্ষা করে আছে, নৌকো এখন ছাড়বে। আমরা 4:15 ভেসেল ধরবো ভেবেছিলাম, তবে একটু আগে বেরোচ্ছি। এটা হচ্ছে আড়াইটের ভেসেল ধরে আমরা এবার আবার কাকদ্বীপের উদ্দেশ্যে রওনা দেব। আরেকটা কথা বলে রাখি, যেটা হচ্ছে এখানে জেনারেলি থাকার কোনো হোটেল টোটেল কিচ্ছু নেই ঘোড়ামারা দ্বীপে। যদি আপনি থাকতে চান, হয় যদি পরিচিত কেউ থাকে সেখানে থাকতে পারেন। আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে বাড়িতেও ভয় করছে, মানে এইরকমভাবে ক্ষয় হয়েছে। ওখানে থাকতে পারেন, নাহলে কাকদ্বীপে গিয়ে আপনাদের থাকতে হবে।
তো এই ঘোরামারার আজকের ভিডিওটা বা এবারের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রাকৃতিক মানে সৌন্দর্য তো সত্যিই মনোরম, সেটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তার সাথে সাথে ঘোরামারার সম্পূর্ণ একটা জীবনচিত্রের ছোট্ট একটা চিত্র কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।